আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের বহু নির্বাচন। তোমরা অবশ্যই এর মধ্যে আবেদন করেছো তোমাদের অনুশীলনী 11 এবং 15 এবং 14-15 তোমাদের আবেদন ছিল, যে এগুলো আমরা একটু আলোচনা করবো। তো দীর্ঘদিন আমি জ্যামিতি ক্লাস নেওয়ার কারণে একটু জ্যামিতির প্রতি একটু তোমাদের অনেকের হয়তো একটু কেমন কেমন ভাব এসে গেছে, এই জন্য আমরা অবজেক্টিভে আসলাম। তো অবজেক্টিভ আমরা কিছুদিন করার পরে হয়তো আবারও আমরা তোমাদের যা আবেদন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যায়গুলো করাবো, অসুবিধা। তো যাই হোক, আমরা অবজেক্টিভ একটু আলোচনা করি। তা আমি এখানে সামান্য অবজেক্টিভ আলোচনা করলাম, জাস্ট তোমাদের অবজেক্টিভের প্রতি একটু মানে আগ্রহ সৃষ্টি করার জন্য। এই অবজেক্টিভগুলো তোমরা খেয়াল করে ব্যাখ্যা আমি দিচ্ছি। এর সঙ্গে তোমরা বাকি যে অন্যান্য বইয়ের যে অবজেক্টিভগুলো পাবা, যে যেখানে যেমনি পাবা সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আর এই অবজেক্টিভগুলো করার পরে যদি কোনো নতুন কোনো অবজেক্টিভ তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি শুরুতে বলে রাখছি, এগুলো তোমরা আমার কাছে পাঠিয়ে দিতে পারো, অথবা লিখে যে কোনোভাবে স্কুলে পৌঁছায় দিলে আমি সেগুলো তোমাদের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমি শুরু করি। অনুশীলনী ধারাবাহিকভাবে আলোচনা করবো আমি। তো এখানে আজকে অনুশীলনী 1, তারপর 2-এর 1, 2-এর 2, 3-এর 1 আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। এর পরবর্তীতে পর্যায়ক্রমে আমি আলোচনা করতে থাকবো। তো তোমরা জানো এগুলো কিভাবে হয় না হয়, তারপর আমি একটু তোমাদের ধারণাটা পুনরায় আবার জাগ্রত করার চেষ্টা করছি। যেমন কোশ্চেন নম্বর 1 এ উল্লেখ করা আছে 0.4 এর সামান্য ভগ্নাংশ, আবার 2 নম্বর লক্ষ্য করো 0.3 এর সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ সামান্য ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ একই জিনিস, কিন্তু দুটোর মধ্যে এখানে একটুখানি পার্থক্য আমি দেখতে পাচ্ছি। এগুলো আজকে যেগুলো আমি এখানে তোমাদের করাচ্ছি প্রায় সবগুলি বোর্ডে আসা অবজেক্টিভ। বেশি যে ক্রিটিক্যাল অবজেক্টিভ তা আমি তোমাদের সমস্যা সাপেক্ষে আমি সেগুলো ব্যাখ্যা করব। যেমন 1 নম্বরটা যদি আমরা ব্যাখ্যা আসি, কোশ্চেন নম্বর 1 এ এখানে উল্লেখ করা আছে 0.45 সামান্য ভগ্নাংশ প্রকাশ করবা, স্বাভাবিক ভগ্নাংশ প্রকাশ করবা। তো এখানে আমরা জানি যে পৌনঃপুনিক যতটি অঙ্কগুলো থাকবে, অর্থাৎ যদি আমরা পৌনঃপুনিকটি উঠাই দিই, 4-5 এর কোন পৌনঃপুনিক আছে, যদি দুটি অঙ্কের পৌনঃপুনিক আছে আর দুটি পৌনঃপুনিক যদি উঠাই দিতে চাই, তাহলে আমরা পৌনঃপুনিকের পরিবর্তে একটা পৌনঃপুনিকের পরিবর্তে একটা লাইন লিখব। যদি দুটি অঙ্কের পৌনঃপুনিক আছে অর্থাৎ দুটি লাইন। তাহলে আমাদের অপশন হিসেবে যদি 45/99 আসে, এটাও কারেক্ট। আর যদি অনেক সময় অপশন হিসেবে এর সামান্য, অর্থাৎ এটাকে যদি আমরা ছোট আকারে রূপান্তর করি, অনেক সময় অপশন হিসেবে তাও হয়। যেমন ছোট আকারে রূপান্তর করলে, যেমন আমরা 9 দিয়ে যদি লবকে ভাগ করে দিই, 5 9 45 অর্থাৎ 5 আর নিচে অপশন হিসেবে দুটোই থাকতে পারে। কখনো অপশন হিসেবে এটা থাকতে পারে, কখনো অপশন হিসেবে এটা থাকে। তো তোমরা প্রশ্নে লক্ষ্য করো ভালো করে, অপশনগুলো লক্ষ্য করার পর যেটা সঠিক সেটা তোমরা নিও। এরপর আসা কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 এ লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে 0.31, অর্থাৎ এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে 1 এর উপর আর 3 এর উপর নেই। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি, তাহলে যা হবে তা হলো 31 পৌনঃপুনিক সামনে যে অঙ্কটি থাকবে তা আমাদের এখানে মাইনাস হয়ে যাবে। তো 31 লিখলাম, ব্যাখ্যা করব 1 এর আগে দেখা যাচ্ছে আমাদের 3 আছে, অর্থাৎ আমরা লক্ষ্য করব পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যে অঙ্কগুলো অনাবৃত অঙ্ক, সেই অনাবৃত অঙ্ক থেকে মাইনাস হবে। আর পৌনঃপুনিক যাদের মধ্যে তাদেরকে আমরা আবৃত অঙ্ক বলি। তাহলে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে 31 - 3, অর্থাৎ এখানে 1 এর উপর পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের আগে অনাবৃত অঙ্ক থেকে এই 3 মাইনাস হয়ে যাচ্ছে।
এবারে আমরা ঘরে যাবে কোথাকে যতটা অনুভূমিক অনুভূমিক থাকবে ততটা মান 9 লিখব। যেহেতু এখানে একটি অনুভূমিক অনুভূমিক একটি 9 অনুভূমিকের আগে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা যতই থাকবে ততই শূন্য হবে। যেহেতু এখানে আমাদের একটি অঙ্ক অনাবৃত এজন্য একটি শূন্য। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে লবে আসতেছে আমাদের 28 এবং হরে আসতেছে 9। অপশন হিসেবে যদি এটা থাকে তোরা অপশনগুলো লক্ষ্য করবে, যদি এটা থাকে এটা যে থাকে এটা কাটে, আর যদি এটা আরো ছোট আকৃতি থাকে তাহলে সেটা আমরা লিখতে পারি। যেমন এটাকে আমরা লিখতে পারি 14 ডিভাইডেড বাই 45। অর্থাৎ 2 দ্বারা আমরা লব এবং হরকে ভাগ করব। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 3 এর ব্যাখ্যায়। কোশ্চেন নাম্বার 3 এর ব্যাখ্যায় লক্ষ্য করো লেখা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা। তো আমরা খুব খেয়াল করব মূলদ সংখ্যা খুঁজতে যে অমূলক করব না। তো অমূলকগুলো আমরা একটু ঠিক করে নিই, তারপর অমূলকগুলো বাদ দিলে তো আমরা মূলক পেয়ে যাব। তো প্রথমে লক্ষ্য করো ক নম্বরে স্কোয়ার 5 ডিভাইডেড বাই স্কোয়ার 10। এখন যদি তুমি মনে করো নিচে স্কোয়ার 10টাকে আলাদা করে নাও কিরূপ, তাহলে এরকম স্কোয়ার 5 ডিভাইডেড বাই স্কোয়ার 10। আমরা যদি এটা ছোট করার চেষ্টা করি তাহলে স্কোয়ার 5 ঠিক রাখলাম, মানে নিচে 10 কে লিখতে হবে 2 * 5 2 * 5। এটা যদি আমরা আরো আলাদা করে দিই তাহলে স্কোয়ার 5 ডিভাইডেড বাই স্কোয়ার 2 * স্কোয়ার 5। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব এবং হরের রুট 5 যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে 1/√, যা আমাদের অঙ্ক। অতএব এই ক্ষেত্রে ক নম্বর অঙ্কগুলো ধরো না। খ নম্বরটা একটু পরে আসি। আমরা যদি গ নম্বরটা আসি তাহলে দেখা যায় স্কোয়ার 6 কে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে 6 কে আমরা লিখতে পারি স্কোয়ার 3 * স্কোয়ার। আর নিচে আমাদের 3 আছে, 3 লিখতে পারি আমরা স্কোয়ার 3 * স্কোয়ার 3। অর্থাৎ যদি আমরা বাদও দিই তারপর দেখা যাচ্ছে স্কোয়ার 2 লব 3 থাকে, আবার হরে থাকে স্কোয়ার 3, লবে থাকবে স্কোয়ার 2 আর হরে থাকবে স্কোয়ার 3। অতএব এটা আমাদের অমূলক। আবার অন্যদিকে এখানে আসি, এখানে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রুট 7 একটা অমূলক রাশি। তার মানে আমরা অমূলক ক নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর এই তিনটি আমাদের অমূলক, তাহলে হয়তো আমাদের খ নম্বরটা মূলদ হতে পারে। সেক্ষেত্রে আমরা এটা মূলদ হয় কিনা একটু টেস্ট করি। যেহেতু আমরা লক্ষ্য করলাম এখানে ক নম্বর, গ নম্বর, ঘ নম্বর অমূলদ রাশি, তাহলে নিশ্চয়ই আমাদের গ নম্বরটা। এক্ষেত্রে আমি গ নম্বরটার ব্যাখ্যাটা একটু দেখানোর চেষ্টা করছি। যেমন লেখা আছে স্কোয়ার 27 ডিভাইডেড বাই স্কোয়ার 48। এখন আমরা এটাকে একটু ছোট করার চেষ্টা করি। কিরকম? আমরা যেহেতু লক্ষ্য করতেছি এখানে লবে স্কোয়ার আছে, হরে রুট আছে, ফলে আমরা একটা রুট দিই। একটা রুটের ভিতরে 27 ডিভাইডেড বাই 48। যদি আমরা একটা ছোট ঘন সংখ্যা করি তাহলে পেয়ে যাচ্ছি 3 দ্বারা লবকে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি কত? উপরে 9 নিচে আমরা পেয়ে যাচ্ছি 16। যদি স্কোয়ার আছে অতএব আমরা এটাকে লিখতে পারি উপরে লব দিয়ে ভাগ করে। এখন 3/4 আমাদের একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে টেস্ট করে দেখতে পারি এই মানটা কত আসে। তো যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিই তাহলে হয়তো আমাদের মানটা আসবে এরকম 0.7। কিরকম? হ্যাঁ, অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে 0.7, যেটা সসীম ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশের মানটা একটা সসীম ফলাফল আসছে, ফলে আমাদের এটা মূলদ রাশি। আমরা জানি যদি কোনো ভগ্নাংশের মান এরকম কি হয়, মানে অনুভূমিক না আসে কিংবা এরকম সসীম না আসে, অসীম হয়, তাহলে সেটা আমরা মূলদ। তো লক্ষ্য করলাম আমরা খ নম্বরটায় যে মান তা হলো সসীম ভগ্নাংশ, যার মান 0.7। অতএব আমরা বলতে পারি আমাদের খ নম্বরটা মূলদ। এই খ নম্বরটা মূলদ। এরূপ আরো একটি আমি এখানে 4 নম্বর লিখেছি যে কোনটি মূলদ সংখ্যা ক, খ, গ। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। কিরকম ক্যালকুলেটরের সাহায্য নেব? যে তোমার পাশে তো বা হাতে ক্যালকুলেটর থাকে, তুমি করবা কি? এরূপ ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে তুমি
দেখবা যে কোনটির মান সসীম রাশি চলে আসে। তো স্কোয়ার অফ 4 এর নেওয়ার পর ক্যালকুলেশন লক্ষ্য করলে দেখা যাবে যে সেই মানটি আমাদের পূর্ণপরিমাণ সমানে অসীম চলবে, অসীম হবে। একইভাবে খ নম্বরটা হবে, একইভাবে দেখা যাচ্ছে আমাদের ঘ নম্বরটা হবে, সম্ভবত ঘ নম্বরটা আমাদের এরকম একটা সসীম সমস্যা পেয়ে যাবে। অতএব এক্ষেত্রে খুব সম্ভবত আমাদের ঘ নম্বর, অর্থাৎ আমি 4 নম্বরের ব্যাখ্যা না লিখে তোমাদেরকে বলতেছি যে এক্ষেত্রে ক্যালকুলেটর সাহায্য করে, ক্যালকুলেটর ব্যবহার করে তুমি মূলদ রাশি নির্ণয় করো। কীভাবে? তা তো বললাম, যে মানটি তোমাদের সসীম হবে কিংবা পৌনঃপুনিক আসে সেটাই আমাদের মূল। তো আমরা করবো যেখানে গ নম্বরটায় এগুলো পাওয়া যায়। এই জন্য আমরা আর 4 নম্বরটা ব্যাখ্যা গেলাম না, এখন আমরা 5 নম্বরটা। তো আমি একটু এখানে ব্যাখ্যাগুলো মুছে দিচ্ছি। এখন আমি 5 নম্বরটা আসছি। কোশ্চেন নম্বর 5। 5 নম্বরে লক্ষ্য করব লেখা আছে a b c বাস্তব সংখ্যা এবং a is less than b, কিংবা আমরা এটা বলতে পারি b is greater than a যদি হয়, তাহলে আমাদের 1 নম্বরে একটা শর্ত, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তো এখানে বহুপদী সমান্তর সূচক আমরা লক্ষ্য করি 1 নম্বরে লেখা আছে ac is less than bc অথবা bc is greater than ac। কোন ক্ষেত্রে? যখন c is greater than 0। 2 নম্বরে উল্লেখ করা আছে ac is greater than bc যখন c is less than 0। আর 3 নম্বরটা লেখা আছে a plus c is less than b plus c যখন c is less than 0 অথবা c is greater than 0। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা আসি? তো প্রথমত তোমরা লিখবা a is less than b। 1 নম্বরটা দেখা যাচ্ছে c is greater than 0, অর্থাৎ এখানে c টা আমাদের ধনাত্মক রাশি। যদি ধনাত্মক রাশি অসমতায় আমরা গুণ কিংবা যোগ করে দিই তাতে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতেছি এর সঙ্গে ইনটু হয়ে গেছে c আর b এর সঙ্গে ইনটু হয়ে গেছে c। তো এই ক্ষেত্রে আমাদের অসমতার চিহ্নের অর্থাৎ ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? এজন্য পরিবর্তন হবে না, যেমন সাপোজ যদি আমরা প্লাস 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2a 2b, 2 যেহেতু পজিটিভ রাশি অতএব ধনাত্মক সংখ্যা, এক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না। অতএব সে ধারণা অনুসারে আমাদের এই 1 নম্বরটা কারেক্ট, এই 1 নম্বরটা কারেক্ট। এবার 2 নম্বরটা আসে। 2 নম্বরটা উল্লেখ করা আছে কি যে AC গ্রেটার দ্যান BC, এটা ছিল যখন 1 নম্বর ছিল যখন C is greater than 0, আর 2 নম্বরটা ছিল যখন C is less than 0। 2 নম্বরটা আমরা লক্ষ্য করি যে এখানে প্রত্যেকটা বিপরীত হয়ে গেছে, অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান রূপান্তর হয়ে গেছে। তো আমরা জানি অসমতা যদি কোনো আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তো অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তো তাই এখানে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। জিনিসটা একটু পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে এরকম যেমন আমাদের 2 এর চেয়ে 3 বড়, সবাই জানে 3 is greater than 2, কিন্তু যদি আমরা এই মানটাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করে দিই তাহলে ডিরেকশন চেঞ্জ হবে স্বাভাবিক। সাপোজ আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে 2 টা পরিণত হবে -2 আর 3 টা পরিণত হবে -3। তাহলে আমরা সবাই জানি -2 কাটছে বল -6 বল। এজন্য আমরা যদি অসমতাকে -1 দ্বারা গুণ করে দিই তাহলে অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমাদের এখানে 2 নম্বর কন্ডিশন লিখা আছে c is less than 0, তার মানে c টা ঋণাত্মক সংখ্যা। এজন্য ঋণাত্মক সংখ্যা অসমতা গুণ করলে আমাদের ডিরেকশন চেঞ্জ হবে। তো আমরা লক্ষ্য করতেছি এখানে ডিরেকশন ছিল আমাদের কি b is greater than a, কিন্তু -c দ্বারা গুণ করার ফলে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা 2 নম্বরটা কারেক্ট, তার মানে আমরা 2 নম্বরটা কারেক্ট। তাহলে 1 নম্বর কারেক্ট পেলাম, 2 নম্বর কারেক্ট পেলাম। এখন আমরা আসি 3 নম্বরটা উল্লেখ করা আছে a plus c is less than b plus c। তো আমরা প্রথম যে কাজটা করব তা হলো মূল অসমতাটা উঠাও। মূল অসমতা উল্লেখ করা আছে a is less than b। এখন আমাদের বাম পাশটা দেখা যাচ্ছে a plus c, ডান পাশটা b plus c। কোন ক্ষেত্রে? যখন আমাদের c is greater than 0 অথবা c is greater than 0। সাপোজ আমরা লক্ষ্য করি যদি আমরা এই প্রথম শর্তটা বিবেচনায় নিই c is less than 0,
অর্থাৎ আমরা এই ঋণাত্মক সংখ্যা অসমতা থেকে উভয় করতে বাদ দিই, তাহলে কিন্তু আমাদের অসমতা মানে পরিবর্তন হবে না। এই c is less than 0 দ্বারা এটা বলতেছে কিরকম, আমাদের এখানে লক্ষ্য করো 2 is less than 3 অর্থাৎ 3 is greater than 2, ওই পাশে যদি আমরা -1 করে দিই অর্থাৎ মাইনাসের বিয়োগ করে দিই অর্থাৎ 1 মাইনাস করে দিই, তাহলে বাম পাশটা পাচ্ছি আমরা 1, ডান পাশটা পাচ্ছি আমরা 2। তো তুমি লক্ষ্য করো আমার ছিল 3 is greater than 2 আর উভয়পক্ষ থেকে 1 মাইনাস করার ফলে আমার পেয়ে যাচ্ছে কি বাম পাশটা 1, ডান পাশটা 2, তার মানে 2 is greater than 1। তাহলে যদি প্রথম কন্ডিশনটা আমরা ফলো করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই a plus is less than b plus c কারেক্ট। আবার অন্যদিকে c is greater than 0 এই কন্ডিশনটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলেও কিন্তু এটা ঠিক, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি রকম b is greater than a। আমরা যদি এই ক্ষেত্রে উভয় পাশটা একটা ধনাত্মক রাশি প্লাস করে দিই, যেমন a plus 1 b plus 1 মানে পরিবর্তন হবে, এটা পরিষ্কার হয় যে আমাদের ডান পাশে যদি আমরা একটা एग्जांपल হিসেবে সাংখ্যিক एग्जांपल দিই, যেমন 3 is greater than 2। এখন আমরা যদি উভয় পাশে প্লাস 1 করে দিই তাহলে দেখা যায় বাম পাশে আসে 3, ডান পাশে আসে 4 is greater than 3, তার মানে আমাদের অসমতার ডিরেকশন পরিবর্তন হচ্ছে। তাহলে সেই হিসেবে আমাদের এখানে তিনটি কারেক্ট। তো আমি অনুশীলনী 1 থেকে 5টি এখানে আলোচনা করলাম, আর একাধিক সমস্যা থাকতে পারে সেগুলো তোমরা বাসায় দেখবা, না পারলে তো আমার কাছে পাঠিয়ে দিবা কিংবা তোমরা কাগজে লিখেও পাঠিয়ে দিবে। এখন আসা যাক আমাদের অনুশীলনী 2 এর, যেহেতু আমাদের এখানে 1 শেষ হয়ে গেল, এখন আমি এর প্রশ্নগুলো একটু মুছে ফেললাম। এখন আমাদের আলোচনা আসলে 2 এর। 2 এর আলোচনায় এখানে আমি প্রথম প্রশ্ন আমরা 6 নম্বর, সেখানে উল্লেখ করা আছে a is equal to সেকেন্ড ব্র্যাকেট 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এ আমাদের 2 3 4 এর একটা সেট, এ সেট। তাহলে এ প্রকৃত অবসেট সংখ্যা। তো আমরা জানি যে প্রকৃত অবসেটের সংখ্যা যে সূত্রটা তা হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ প্রকৃত অবসেট সংখ্যা সূত্রটা এটা আমরা যাতে ভালো করে লিখি। কোন সেটের প্রকৃত অবসেট সংখ্যা নির্ণয় করার জন্য উদ্দেশ্য যদি আমরা জানি, অবসেটের সূত্র তাহলে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 টু দি পাওয়ারের মধ্যে আমরা কি বুঝি, n হলো কটা। আমরা এখানে লক্ষ্য করি এই সেটের উপাদান সংখ্যা আছে আমাদের 3টা, অতএব আমাদের এই ক্ষেত্রে অবসেট সংখ্যা হবে, প্রকৃত অবসেট সংখ্যা হবে এই 2 এর মধ্যে 3 পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 8 মাইনাস 1 সমান 7। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের প্রকৃত অবসেট সংখ্যা হবে আমাদের এখানে অ্যান্সার হিসেবে আসবে 7। কিভাবে পেলাম এভাবে এই সূত্রটি পড়ে দেব, সূত্রটি কি 2 টু দি পাওয়ার মাইনাস 1 আর n মানে হলো আমাদের ওই সেটের উপাদান। এখন আমাদের 7 নম্বরে আসা যাক। 7 নম্বরে সমস্যাটি লক্ষ্য করি, কোশ্চেন নাম্বার 7। পাওয়ার অফ এর উপাদান সংখ্যা যদি 64 হয় তাহলে নাম্বার অফ এ, তো পাওয়ার অফ এর মানে শক্তি সেট, তো শক্তি সেটের উপাদান সংখ্যা 64। তো আমরা জানি শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সমান। তাহলে আমাদের যেমন একটু আগে যে 6 নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম, এখানে উপাদান ছিল 3টি, অতএব শক্তি সেটের উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 3। তো এখানে আমাদের উপাদান সংখ্যা উল্লেখ করা নেই, উপাদান সংখ্যা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা 64, তার মানে 2 টু দি পাওয়ার n হলো 64। আমরা যদি এটাকে আরো ক্যালকুলেশন করার চেষ্টা করি, বাম পাশে ঠিক রাখলাম আর ডান পাশে উল্লেখ করা আছে 64, আর যদি 2 বৃত্তি দিয়ে পাওয়ার হিসেবে লিখি তাহলে 64 চলে আসে 2 টু দি পাওয়ার 6।
তাহলে যেহেতু উভয় পাশে আমাদের বেস সেম বাদ দিতে পারি, সুতরাং আমরা লিখতে পারি a ইকুয়াল 6। তার মানে আমাদের যে 60 পাওয়ার সেল উপাদান সংখ্যা 64 তার উপাদান সংখ্যা হলো 60। আর নাম্বারের a বলতে আমরা বুঝি উপাদান সংখ্যা, অর্থাৎ ওই সেলের উপাদান সংখ্যা। তাহলে তোমরা কি জানলা, শক্তিশালী উপাদান সংখ্যা যদি আমাদের প্রশ্ন থাকে উল্লেখ থাকে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। 2 টু দি পাওয়ার n ইকুয়াল 64 লিখেছি। আর অন্যদিকে আমাদের বেস যদি উভয় বেসটা সেম করতে চাই তাহলে 64 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তার মানে উভয় পাশ থেকে যদি আমরা এই বেসটা সেম বেস বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি n ইকুয়াল 6। অতএব নাম্বার অফ a ইকুয়াল 6। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 এ লক্ষ্য করো লেখা আছে যদি a ইকুয়াল টু abc, অর্থাৎ এটা আমাদের abc এর এই তিনটি উপাদান আছে, b হলো abc এই তিনটি উপাদান আছে, সেক্ষেত্রে a বাদ b কত, আমরা এটা পরিমিতি a বাদ অথবা আমরা বলতে পারি a মাইনাস, অর্থাৎ a সেল উপাদান থেকে b সেল উপাদান বাদ দিলে কি হবে। তো তোমরা লক্ষ্য করো a সেল উপাদান আছে আমাদের কত, a বাদ b বলতে আমরা বুঝবো a মাইনাস b, যাকে আমরা লিখতে পারি প্রথম লিখব a সেল উপাদান হলো a b c মাইনাস দেব আমরা b সেল উপাদান হলো b c। তাহলে এখন যদি আমরা a বাদ b লিখি তাহলে আমাদের আসবে a সেল উপাদান হচ্ছে b সেল উপাদান বাদ। তো লক্ষ্য করো আগের সেল উপাদানগুলোর মধ্যে কোন উপাদানগুলো পরে সেল আছে, লক্ষ্য করলে দেখা যায় b এখানে b আছে, আবার c এখানে c এখানে c আছে, তাহলে বাদ দেব শুধু b ও c। তাহলে থাকবে কি আমাদের শুধু। এখন তোমরা অনেক সময় ভুলে যাও কি, অনেক সময় তোমরা ভাবো যে বাদ দেওয়ার কথা থাকলো তার সবে, অর্থাৎ এটাও লিখো দুইটা লিখো, এটা তো ভুল। বাদ মানে a সেল উপাদান থেকে b সেল উপাদান কারা কারা বাদ আছে সেটা আমাদের হবে a। আমরা একটা বেঞ্চিতেও দেখতে পারি যে যদি দুটো সেটকে আমরা পাশাপাশি লিখি যে a সেল উপাদানের মধ্যে চলে আসবে সাপোজ এখানে a b c, আবার অন্যদিকে আরেকটা সেট দেখলাম সেটা হলো b c, তাহলে আমরা যদি a বাদ b লিখি তাহলে a সেলের উপাদানগুলো থেকে b সেলের সব উপাদান তাহলে এসে এর মধ্যে b c, তাহলে a সেলের উপাদান থেকে b সেলের উপাদান বাদ যাবে, তাহলে a সেলের উপাদানগুলো অন্তর্ভুক্ত হলো a b c, তাতে বাদ যাচ্ছে কি বাদ যাচ্ছে b c, তাহলে এটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে তো যাই হোক এখন আমরা 8 নম্বর পরে আসি 9 নম্বর। তোমরা লক্ষ্য করো 9 নম্বর কিভাবে হচ্ছে। 9 নম্বরের ব্যাখ্যা আমরা দেখেছি যে এখানে দুটো ক্রমজোড় আছে, বাম পাশের ক্রমজোড়টা লিখেছি এখানে কোশ্চেন নাম্বার 9 ব্যাখ্যা। বাম পাশের ক্রমজোড় আছে 2x - y, 3 is equal to 6, x - y। তো তোমরা যদি এত হয় তাহলে বের করতে হবে কি যে x, y সমান কত। তো তোমরা লক্ষ্য করো সমান চিহ্নের বাম পাশে একটা ক্রমজোড় আছে, ডান পাশে একটা ক্রমজোড় আছে। যখন দুটো ক্রমজোড় পরস্পর সমান হয় সেক্ষেত্রে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান সমান একটা সমীকরণ পাবো। একইভাবে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান পরস্পর সমান। তাহলে আমাদের সমীকরণ হয়ে যাচ্ছে কি 2x - y = 6, আবার অন্যদিকে আমরা পাচ্ছি x - y = 3। তো যেহেতু দুটো সমীকরণ অত্যন্ত সহজ আকারে, একটুখানি চিন্তা করলে আমরা অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করতে পারি। কিরকম, আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে সহজে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, আর চিহ্ন পরিবর্তন হয়ে গেলে এখানে উপরের সমীকরণ হচ্ছে -y, নিচের সমীকরণ +y বাদ যাচ্ছে, তখন থাকছে 2x থেকে 1x বাদ দিলে একটা x, আর ডান পাশটা 6 থেকে 3 চলে গেলে তো লিখছেন আমরা পেয়ে গেলাম 3। তাহলে x, y এটা পরিবর্তে লিখেছি এখানে x এর পরিবর্তে 3 আর y। এখন x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিই। সাপোজ যদি আমরা এই প্রথম সমীকরণে বসাই দিই x এর মান, তাহলে 2 × 3 - y = 6। তো y টা যদি আমরা
বাম পাশটা রেখে দিই আর ডান পাশে চলে গেছে কত, এখানে পাচ্ছি 6, এই ডান পাশে চলে গেল -6। তার মানে ফলাফল কি -y 0, যা কিনা আমাদের যদি এখানে আমাদের অবজেক্টিভের ব্যাখ্যা হতে আমরা অতি সংক্ষেপে দেখার চেষ্টা করি। আমি আরো রিপিট করতেছি, এই ধরনের প্রশ্ন আমাদের আসে। যদি দুটো ক্রোমোজোম পরস্পর সমান হয় তাহলে ক্রোমোজোমের শর্ত অনুসারে আমরা দেখতে পাবো এরকম, এই প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান, আবার প্রথম ক্রোমোজোমের প্রথম দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান। এর থেকে দুটো সমীকরণ হবে, একটা সমীকরণ আমাদের দিলাম আমি 1, এটা দিলাম আমি। এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে আমার চলে আসে কি, চলে আসতেছে x is equal to 3। এখন x এর মান আমরা যেকোনো একটা বসাতে পারি, তাহলে x is equal to 3 আমি বসালাম 1 নম্বর সমীকরণ, সেখান থেকে আমার মান চলে আসে। অতএব আমি কি লিখতে পারি যে যেভাবে জানতে দেওয়া হচ্ছে যে x, y, তাহলে আমাদের x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 0। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় আমাদের এই প্রশ্নটা যদি আমাদের সৃজনশীল আকারে আসে তাহলে সেটাকে লক্ষ্য করবা উত্তরটা কিভাবে জানতে চাচ্ছে। উত্তরটা জানতে চাওয়া হচ্ছে ব্র্যাকেটের ভিতরে x, y, সেই যে এভাবে জানতে সেই তোমাকে কিভাবে উত্তরটা লিখতে হবে। আবার অনেক সময় জানতে চাওয়া কি x, y এর মানে, তখন তোমাকে করতে হবে কি আলাদাভাবে দেখা যাবে x এর বিপরীতে y এর বিপরীতে 0। তো এখন আমরা এই পরবর্তী অধ্যায়ে চলে আসি, দুই যে অবজেক্টগুলো লক্ষ্য করতেছি তা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 এর ব্যাখ্যা এখানে উল্লেখ করা আছে। আমাদের অনলাইনটা এখানে আমরা আর দিয়ে দিলাম, তাহলে এটা আরটা অনলাইন, আর এখানে তিনটি ক্রোমোজোমের অনলাইন 3b1, 3b2 আর তাহলে কত 4। এখান থেকে আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোম ও রেঞ্জের কথা বলি, এখানে অন্যটা ক্রোমোজোমের অনলাইন, এখানে তিনটা আমাদের ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোমগুলো প্রথম উপাদান নিয়ে যে সৃষ্টি হয় সেটা আমাদের ডোম, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটা তাহলে আমাদের রেঞ্জ। তাহলে এখানে ক্রোমোজোম তিনটা, প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান 3, দ্বিতীয়টা আছে 3, তৃতীয়টা আছে 3। তাহলে আমাদের প্রথম ক্রোমোজোমের উপাদানগুলো হচ্ছে 3, 3, 4। তো সেটার ক্ষেত্রে আমরা একই উপাদান দুবার না লিখে একবার লিখি, তাহলে আমাদের ডোম আসবে 3, 4। এরপর রেঞ্জের কাছে আসে, রেঞ্জের নাম্বার যেটা আমরা জানি তাহলে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে সেটা আমাদের রেঞ্জ। দ্বিতীয় উপাদানগুলো আমাদের 1, 2, 2। তো আমাদের এখানে 1, 2, 2, তো 2, 2 একই উপাদান দুবার রিপিট আছে, ফলে আমরা একবার লিখি, তাহলে রেঞ্জ হয়ে যাবে আমাদের কত 1 আর, তাহলে আমরা ডোমটাও জানা রেঞ্জটাও জানি। এখন আমাদের পরবর্তী নাম্বার এল, কোশ্চেন নাম্বার 11 এর ব্যাখ্যা আসি। উল্লেখ করা আছে ফাংশন অফ y is equal to 4y plus 1 divided by 4y minus 1 হলে ফাংশন অফ হাফ এর মান, অর্থাৎ এক্ষেত্রে আমাদের y পরিবর্তে আমরা হাফ বসাবো, 4y plus 1 divided by 4y minus। তো এই ধরনের ক্যালকুলেশন তুমি ক্যালকুলেট করতে পারো, তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটর সেখানে ভাগের চিহ্ন উল্লেখ করা আছে, তুমি লক্ষ্য করবা শিফট বাটন ঠিক একটু এক দুটো বাটন নিচে ভাগ চিহ্নটা উল্লেখ করা আছে, ওই বাটন চাপ দিয়ে কিন্তু সরাসরি এটা উল্লেখ করতে পারো, সরাসরি এই ভগ্নাংশ উল্লেখ করতে পারো অ্যালফাবেটের সাহায্যে। এরপরে তুমি ক্যালকুলেশনের বাটনে চাপ দিলে পরে তোমার কাছে জানতে চাইবে যে তুমি y সমান কি বসাতে চাচ্ছ। যদি এখানে আমাদের আছে ফাংশন হাফ, হাফ মানে কি 0.5, ওইখানে যদি তুমি 0.5 বসা দাও মানটা সরাসরি চলে আসবে, এটা নিমিষে। আর যদি তুমি এমনি ক্যালকুলেশন করতে যাও একটুখানি সময় লাগবে। এই ধরনের ক্যালকুলেশন তুমি অবশ্যই ক্যালকুলেশন সাহায্য করবে। যেহেতু আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করতেছি না, সেহেতু আমার মানটা বসাতে হচ্ছে 4, y দ্বারা বসাচ্ছি হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 4, y দ্বারা আবার হাফ মাইনাস 1 পেয়ে যাচ্ছে কত আমরা এখানে 2 দ্বারা 4 কে
আমি যদি ভাগ করে দিই পেয়ে যাচ্ছি 2 প্লাস 1 নিচে পেয়ে যাচ্ছে আমরা 2 মাইনাস 1। তাহলে ফলাফলটা আসছে লব 3 পরে ভাগ। এখন এই হলো এর মান, অর্থাৎ আমরা যদি ফাংশন অফ y পরিবর্তে হাফ বসাই তাহলে মান আমার আসবে 3। এবার কোশ্চেন নাম্বার 12 তে যদি আসি, এক্ষেত্রে তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাহায্য নেবে। সাইন্টিফিক ক্যালকুলেটর অতি সহজেই মানটা আমরা পাইতে পারবো। কিরকম উল্লেখ করা আছে, ফাংশন অফ y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 5 প্লাস 6y মাইনাস 5 এর মান, অর্থাৎ y পরিবর্তে যদি আমি মাইনাস 1 বসাই তাহলে মানটা কি হবে। এই ধরনের জটিল করে যদি আমাদের ফাংশন আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর। আর এখানে লক্ষ্য করতেছি এটা সহজ আকার, ফলে তুমি ক্যালকুলেটর সাহায্য ছাড়া করতে পারো। কিরকম y পরিবর্তে যদি মাইনাস আমি 1 বসাই তো মাইনাস 1 টু দি পাওয়ার 5 প্লাস 6 ইনটু y এর জায়গায় মাইনাস 1 মাইনাস 5। তো মাইনাস 1 এর 5 মাইনাস 1 টু দি পাওয়ার 5, যেহেতু এখানে আমাদের 5 টি বিজোড়, অতএব আমরা জানি মাইনাস 1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মানটা হবে মাইনাস 1, অর্থাৎ 5টা মাইনাস 1 যদি এখানে গুণ করি মান হবে মাইনাস 1। আর অন্যদিকে যদি আছে এখানে মাইনাস 6 মাইনাস 5, তো ফলাফলটা আমাদের আসছে মাইনাস 2 হয়ে গেল আমাদের ফাংশন অফ মাইনাস 1 এর মান 12। এখন আসা যাক আমাদের 13 নম্বর। তোমাদের 13 নম্বর প্রশ্নটা একটুখানি সাধারণ পড়ে, সাধারণ প্রশ্নটা আমাদের হায়ার ম্যাথে থাকে বেশি। তো কোনটি বোর্ডে উল্লেখ করার কারণে আমি প্রশ্নটা এখানে নিয়েছি, নিচের কোন অন্যান্য ফাংশন, এটা অন্যান্য ফাংশন হবে কোন ক্ষেত্রে, যদি ওই অন্যের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সব ভিন্ন হয় তাহলে সেটা হবে আমাদের ফাংশন, আর যদি রিপিট হয় সেটা ফাংশন হবে। তো তোমরা লক্ষ্য করো কোন নম্বর অপশনে আমার উল্লেখ করা আছে 1 2, দ্বিতীয় ক্রোমোজোম উল্লেখ করা আছে 1 3, তাহলে দুটো ক্রোমোজোমেরই প্রথম উপাদান সেম, একই উপাদান রিপিট হয়েছে, ফলে এটা ফাংশন হবে। দ্বিতীয়টা ক্ষেত্রে লক্ষ্য করি, এক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্রোমোজোম দুটি প্রথম উপাদান সেম, অর্থাৎ -1 -1, ফলে এটি আমাদের ফাংশন হবে। তৃতীয়টা যদি লক্ষ্য করি, অর্থাৎ গ নম্বরে এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান 2 এবং দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান 2 এবং 1 দুটো ভিন্ন মান, ফলে এই গ নম্বরটি আমাদের কি ফাংশন। আমি গ নম্বর অপশন উল্লেখ করি, অর্থাৎ তোমরা একটু মনে রাখবা যে কি ক্রোমোজোমের অন্যান্য যেটা আছে তার প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন কি, যেটা ভিন্ন ভিন্ন সেটাই আমাদের ফাংশন। এবারে কোশ্চেন নাম্বার 14 আসছে। 14 নম্বর কোশ্চেনে উল্লেখ করা আছে ফাংশন অফ a ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 3 প্লাস 2 হলে a এর কোন মানের জন্য ফাংশন অফ a 0 হবে। তো এই ক্ষেত্রে আমরা শুরুতে একটা কাজ করব, যেহেতু ফাংশন অফ a ইজ ইকুয়াল টু 0, তার মানে এই ফাংশন অফ a এর জায়গায় যদি 0 বসে তাহলে আমাদের চলে আসবে কি রকম স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমাদের বের করতে বলছে a এর কোন মানের জন্য, তাহলে আমরা একটুখানি উৎপাদক করে ফেলি। উৎপাদক মেরুটানের সাহায্য নিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত 2a মাইনাস a, অর্থাৎ 2 উৎপাদক করে আমরা পেয়ে যাচ্ছি 2 এবং 1, তার থেকে লিখতেছি আমরা 2a মাইনাস a প্লাস 2। এখন এরপর লাইনে যদি কমন নিই তাহলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2, এরপর পেয়ে যাচ্ছি আমরা a মাইনাস 2 যদি কমন নিয়ে যাই, কমন নিয়ে নিই তাহলে থাকবে আমার সামনে a মাইনাস 2 দুই জায়গায় কমন নিয়ে নিলাম, তোমার এখানে আসবে মাইনাস। এখন হয় অথবা যদি আমরা লিখি তো সরাসরি লিখতে পারি হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0, যাতে আমাদের a ইকুয়াল টু, আবার যদি অথবা লিখি a মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। অতএব এখানে আমাদের মান হবে a এর কোন মানের জন্য a এর মান, সুতরাং নির্ণয় a এর মান হবে নির্ণয় a এর মান হবে আমাদের কত 1 অথবা, অর্থাৎ তুমি যদি এখানে 1 বসাও তাও 0 হবে, 2 বসাও তাও 0 হবে। তুমি 1 বসাও দেখো 1 স্কয়ার মাইনাস 3 প্লাস 2, অর্থাৎ 1 মাইনাস 3 প্লাস 2,
তাহলে ক্যালকুলেশন করলে প্লাস থেকে মাইনাস থেকে 0 এই নিয়ম যদি 2 বসো সেটা আমাদের 0 হবে। অতএব অপশন হিসেবে আমাদের 1 থাকতে পারে 2 থাকতে পারে। তো তুমি ক্যালকুলেশন করে নিই কাজটা। এরপর আমরা আসি এই অনুশীলনী 3 এর 1 এ, সেখানে আমাদের উল্লেখ করা আছে 15 নম্বরটায় যে a = 3, a = 3, b = 2 হলে a + b² - 2 ab এর মান হবে। অর্থাৎ আমাদের এখানে ab এর মান উল্লেখ করা আছে, তাহলে এই রাশিটির মান আমাদের বের করতে হবে। তো আমরা এই রাশিটিকে ছোট রাশিতে রূপান্তর করার চেষ্টা করি। তো লক্ষ্য করো ব্যাখ্যা কোশ্চেন নাম্বার 15। তো প্রদত্ত রাশি উল্লেখ করা আছে a + b² - 2ab। আমরা যদি একটুখানি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a² + 2ab + b² - 2ab। অর্থাৎ +2ab - 2ab যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে a² + b²। এখন যদি আমরা এর পরিবর্তে মান বসিয়ে দিই, এর মান উল্লেখ করা আছে √3 লব স্কয়ার, b এর মান উল্লেখ করা আছে √2 লব স্কয়ার, পেয়ে যাচ্ছে আমরা 3 + 2 অর্থাৎ 5। তাহলে আমাদের এই হলো 15 নম্বরের ব্যাখ্যা। এরপর আমরা আসি 16 নম্বর। তো 16 নম্বর উল্লেখ করা আছে a + b = √5 এবং a - b উল্লেখ করা আছে √4। আমরা এখানে যদি কোশ্চেন নাম্বার 16 ব্যাখ্যা দেখো, এখানে উল্লেখ করা আছে a + b = √5 এবং a - b = 3, a² + b² সমান। তো আমাদের a² + b² এর যে সূত্রটা আছে সেটা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। তো আমরা জানি a² + b² আমরা জানি যে a + b হোল অফ স্কয়ার প্লাস a - b হোল অফ স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, a + b এর পরিবর্তে বসালাম আমরা √5² প্লাস a - b এর পরিবর্তে বসালাম √3 হোল অফ স্কয়ার ডিভাইডেড বাই 2, পেয়ে যাচ্ছে log 5 + 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2 = 4। এই তো হয়ে গেল। অনেক সময় আমরা a² + b² পরিবর্তে a b এর মান আমরা জানতে চাই, তাহলে a b যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করে তুমি কাজটা করতে পারো। এখন আমরা আসি এই কোশ্চেন নাম্বার 17 এর ব্যাখ্যা আসে আমরা কোশ্চেন নাম্বার 17। তো তোমরা লক্ষ্য করো এখানে উল্লেখ করা আছে 9x² + 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 9x² + 30x। তো তোমরা এখানে লক্ষ্য করো আমাদের স্কয়ার আছে প্লাস 2ab ফর্মটা আছে, b² টা আমাদের নেই। তার মানে b² যা আসবে সেটাকে আমাদের যোগ করতে হবে। তো আমরা 9x² কে লিখতে পারি 3x এর হোল স্কয়ার প্লাস 2 * a। তো আমরা যদি এখানে 2 * a চিন্তা করি তাহলে এর গুণফলটা কত আসে 6x, আসে তো আমাদের 30x। তাহলে 30x কে আমরা যদি 6x দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাই 5। অর্থাৎ এর সাথে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে গুণফলটা আমাদের আসে 30x। অর্থাৎ b হিসেবে আমরা 5 হিসেবে নিলাম। তাহলে b² হিসেবে আমাদের কত আসবে 5²। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a² + 2ab + b²। তাহলে পুরোটাকে আমরা লিখতে পারি 3x + 5 হোল অফ স্কয়ার। অর্থাৎ এই রাশির পূর্ণবর্গ হচ্ছে কখন, যখন এই রাশিটির সঙ্গে আমরা 5² প্লাস করতেছি। তাহলে 5² প্লাস করলে মানে 5² এর পরিবর্তে আমরা লিখতে পারি 25। তাহলে আমাদের এখানে অ্যানসার হবে কি যে 9x² + 30x এর সঙ্গে যদি 25 যোগ করে দিই সেটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ হোল অফ স্কয়ার। আমি আরেকবার রিপিট করতেছি কিভাবে করলাম। এই ধরনের প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে। অর্থাৎ আমাদের এখানে স্কয়ার প্লাস 2ab এতটুকু করে আছে, b² নেই। তো আমি স্কয়ার লিখলাম, অর্থাৎ 9x² কে লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 * a হিসেবে 3x। তো আমরা যদি এটুকু গুণ করে দেই তাহলে পেয়ে যাচ্ছে কত 6x, আছে আমাদের 30x। 30x বানাতে গেলে আমাদের কি করতে হবে 5 দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করলে আমাদের মানটা আসে 30x। তাহলে b হিসেবে আমাদের আসছে 5, অর্থাৎ b² হয়ে গেল 5²। এই 5² হয়ে গেল আমাদের 25।
তাহলে আমরা অপশন হিসেবে যদি 25 পেয়ে যাই তাহলে সেটাই আমাদের সঠিক। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 উল্লেখ করা আছে x is equal to 7 plus 4 is equal to 3 হলে ক নাম্বার x স্কয়ার প্লাস 1x স্কয়ার is equal to কত, কিংবা ক নাম্বার স্কয়ার অফ x minus 1 by স্কয়ার অফ x। এই প্রশ্নটি অনেক সময় আমরা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাই, এই প্রশ্নটি আমরা অনেক সময় অবজেক্টিভ পেয়ে যাই। তো এই ধরনের এমনিতে তোমাদের ধারণা আছে, তারপর আমি এখানে উল্লেখ করছি যে অনেক সময় একটা অবজেক্টিভ হিসেবে থাকে। এই কারণে তোমরা কোশ্চেন নাম্বার 18 এর ব্যাখ্যা একটু ফলো করো। উল্লেখ করা আছে x is equal to 7 plus 4 square root of 3। তো ক নম্বরে উল্লেখ করা আছে x স্কয়ার প্লাস 1x স্কয়ার, অর্থাৎ যদি আমরা এটাকে গোলক বর্গের ফর্মে নেওয়ার চেষ্টা করি তাহলে আসবে আমাদের x plus 1x হোল অফ স্কয়ার। তার মানে x এর বিপরীত রাশি 1x, এই মানটা আমাদের বের করতে হবে। তো তোমরা এই ব্যাপারে ক্লাস 9 থেকে অবগত যে x is equal to 7 plus 4 root 3 যদি হয় এর বিপরীত রাশিটা কি আসে, আমি বিস্তারিত না লিখে সরাসরি লিখলাম, মাঝখানে একই রাশি আসবে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন আসবে, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আছে, এর পরিবর্তনে মাইনাস। তো সবাই জানো যেহেতু অঙ্কটি আমাদের যোগের ফর্মে, প্লাসের ফর্মে, এই জন্য আমরা এই প্লাসটা করে নিই x plus 1/x, মানে যোগ করে দিই। তাহলে দেখো এখানে প্লাস 4 root 3 আর নিচে মাইনাস 4 root 3 ক্যান্সেল করলে পাবো 40। যদি x স্কয়ার প্লাস 1x স্কয়ার মান জানতে চাচ্ছে, ফলে আমরা যদি একটু বর্গ করে নিই ভাবে পাঁচটা, তাহলে ফলাফল কি আসছে, এখান থেকে পাবো বাম পাশে x স্কয়ার প্লাস 1x স্কয়ার প্লাস 2a, আর ডান পাশে 14 স্কয়ার। তাহলে এই x এর ভ্যানিশ, বাম পাশে x স্কয়ার প্লাস 1x স্কয়ার, ডান পাশে 14 স্কয়ার, আর এই 2 এর ডান পাশে যা মাইনাস হবে। এখন ক্যালকুলেশন করলে যা আসবে এটা আমাদের। এখন আমরা খ নাম্বারটা কি, তো তোমরা খ নাম্বারটা এটা তো কোন নাম্বার আলোচনা করা হলো, আমি আরেকবার রিপিট করতেছি। দেয়া আছে x is equal to 7 plus 4 is equal to 3, x এর বিপরীত রাশি 1/x, অর্থাৎ ডান পাশটা বিপরীত রাশি করা হবে, পেছে গ্রহণ করে আমরা লব হরকে যদি হর থেকে মূল দুই রাশি পাইতেছি তাহলে সেটা আসবে আমাদের 7 minus 4 is equal to 3। যেহেতু প্লাস ফর্মে এজন্য আমি x plus 1x এর মানটা বের করে নিলাম, প্লাস করলে পরে আমাদের এখানে আসে 14, আর যেহেতু বর্গের মান দিতে হয়েছে এখানে, তো আমি বর্গ করে দিলাম। বাম পাশটা আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 1x স্কয়ার, আর ডান পাশটা 14 স্কয়ার মাইনাস 2। ক্যালকুলেশন করে তুমি যে মান পাবে সেটা এসে যাবে। এখন আমরা খ নম্বরটা আসি। খ নম্বরটায় দেখা যাচ্ছে যে এখানে স্কয়ার x minus 1 divided স্কয়ার অফ x কত, আমাদের এই x এর মান থেকে মানটা বের করতে হবে। এটা একটা নিয়ম, এটা দুটো নিয়ম করা যায়। দুটো নিয়ম কি, একটা নিয়ম হলো এই রাশিটার হলো স্কয়ার করলে তুমি পাবে x plus 1x, আর যদি তুমি এই মানটা ডান পাশের মানটাকে বর্গ করবে না, বর্গমূল করলে পড়ে যাবে। যে পাশটাই করো না, যেভাবেই করো না অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি যদি এই ডান পাশটা ঠিক করতে চাই তাহলে 4 কে আমরা লিখতে পারি 7 কে লিখতে পারি 4 প্লাস 3, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 3 কে লেখা যায় √3 হোল স্কয়ার, প্লাস এটাকে লিখতে পারি 2 * ab, টোটাল লেখা আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a বলতে আমাদের 2 আর b বলতে √3। এমনি তো গুণ করে দেখো পেয়ে যাচ্ছে কি দেখো 4টাকে আমরা 4 প্লাস 3, আর এটা ঠিক থাকে স্কয়ার হিসেবে আমি বেছে নিলাম 2, স্কয়ার হিসেবে বেছে নিলাম 4 কে, যাকে আমরা 2 স্কয়ার, আর b হিসেবে ধরলাম আমি 3, অর্থাৎ b স্কয়ার হিসেবে 3। তো 3 কে লিখতে পারি স্কয়ার রুট 3 হোল স্কয়ার প্লাস 2ab, 2 তো সূত্রে 2, a মানে এই 2 আর b মানে হলো √3। আমরা যদি গুণ করে দেই, গুণ করলে পরে দেখো 2 এর সাথে 2 গুণ করলে পেয়ে যাবো 4 স্কয়ার 3। আমরা পুরোটাকে লিখতে পারতেছি কি 2 প্লাস স্কয়ার 3 হোল স্কয়ার। বাম পাশটাতে আমাদের x আছে, তো এখন যদি উভয় বর্গমূল করি বাম পাশটা চলে আসবে স্কয়ার অফ x, আর ডান পাশটা পেয়ে যাবো 2 স্কয়ার অফ 3।
এখন স্কোয়ার এক্স এর দেখা যাচ্ছে এখানে বিপরীত রাশি আছে, ফলে আমরা সরাসরি যদি বিপরীত রাশিটা লিখি স্কোয়ার অফ এক্স, তাহলে তোমরা জানো শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। এখন যদি আমরা বিয়োগ করে দিই, যেহেতু এখানে বিয়োগ মাঝখানে মাইনাস করা আছে, বিয়োগ করলে আমার চিহ্নটা পরিবর্তন হবে, আর কিছু না। তখন বাম পাশে পেয়ে যাচ্ছে স্কোয়ার অফ এক্স মাইনাস 1 বাই স্কোয়ার অফ এক্স, আর ডান পাশে পেয়ে যাচ্ছে আমরা 2 ক্যান্সেল হবে, আমরা পেয়ে যাবো 2 স্কোয়ার অফ থ্রি। আমাদের এই মানটা চলে আসবে 2 স্কোয়ার অফ থ্রি। এই একটা প্রসেস করা যায়। আর একটা প্রসেস হলো যে আমাদের যে এক্সের যে মানটা আসে, আমি ওটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন তোমাদের যাকে যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে কিরকম আমাদের জানতে চাচ্ছি এটার মান স্কোয়ার অফ এক্স মাইনাস 1 বাই স্কোয়ার অফ এক্স হোল অফ স্কোয়ার লিখলে আমরা পাবো, এটা মনে মনে ভাবো এ, এটা মনে মনে ভাবো বি। তাহলে এর যদি স্কোয়ার অফ এক্স এর স্কোয়ার করি তাহলে পেয়ে যাবো এক্স। আর যদি আমি এটা গল্প করি 1 বাই রুট এক্স এর গল্প করি তাহলে সেখানে থেকে যাবো এক্স 1 বাই এক্স, আর মাঝখানে থাকবে আমাদের 2ab অর্থাৎ 2a হিসেবে স্কোয়ার অফ এক্স, b হিসেবে 1 বাই স্কোয়ার অফ এক্স। তাহলে পেয়ে যাচ্ছে x প্লাস 1 বাই x, আর রুট x ক্যান্সেল, পেয়ে যাচ্ছে মাইনাস 2। তো আমাদের তো এই যে x এর মানটা তো আমাদের উল্লেখ করা আছে 7 প্লাস 4 রুট 3, যাকে আমরা কোন নাম্বার বের করেছিলাম। আর 1 বাই x এর মান আসবে 7 মাইনাস 4 রুট মাইনাস 2। এই ক্ষেত্রে বাদ দিচ্ছে আমাদের 4 রুট 3 বাদ দিলে 7 প্লাস 7 মাইনাস 2, তাহলে 14 মাইনাস 2। তুমি যে নিয়মই করো না কেন আমাদের ফলাফল এটাই চলে আসবে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, বাম পাশটার মধ্যে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স হোল অফ স্কয়ার আছে, কিন্তু এখানে স্কয়ার ছাড়া মান বের করতে হবে, তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে পরে আমাদের বাম পাশটা পাবো স্কয়ার অফ এক্স 1 বাই স্কয়ার অফ এক্স, আর ডান পাশটা পাবো কি আমরা প্লাস মাইনাস স্কয়ার অফ এক্স। যা এখানে প্লাস মাইনাস এটাকে লেখা যায় 4 অর্থাৎ 2 রুট। এক্ষেত্রে আমাদের পজিটিভ মানটা গ্রহণযোগ্য এই জন্য যে আমাদের কোন রাশি থেকে ওই রাশির বিপরীত রাশি যদি মাইনাস করে দিই তার মান সবসময় পজিটিভ হবে। যেমন 5 এর বিপরীত রাশি 1 বাই 5, 5 থেকে 1 বাই 5 যদি মাইনাস করে দিই অবশ্যই মান পজিটিভ মান পাবো। কিরকম লসাগু আমাদের এখানে কি আসবে 5, 5 5 25 থেকে আমাদের মাইনাস যদি 1 করে দিতে হবে 9 24 সবসময় পজিটিভ। এই জন্য আমাদের এখানে পজিটিভ মানটা গ্রহণযোগ্য। তাহলে আমরা যদি এই পন্থা অবলম্বন করি সেক্ষেত্রে আমরা করতে পারবো। কি শিখলাম, এইটা বাম পাশটা নিয়ে বর্গমূলের পরে আসে এই, আর যদি পাশটা বর্গমূল করি তাহলে আমাদের চলে আসে বাম পাশটা স্কয়ার x মাইনাস 1 বাই স্কয়ার x। এখন আসি আমরা পরবর্তী 19 নম্বরে। 19 এর ব্যাখ্যা। 19 এর ব্যাখ্যায় উল্লেখ করা আছে যে x প্লাস 1 বাই x 5 হলে নিচে কোনটি সঠিক? 1 নম্বর সঠিক, 2 নম্বর সঠিক, আর 3 নম্বর সঠিক। এটি অনেক সহজ, তারপর আমি দেখাচ্ছি যে ব্যাখ্যাটা হলো x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5। এত করে আমাদের 1 নম্বর যে অপশনটা আছে x বহুপদী সম্পর্ক সূত্র, এটার সমান উল্লেখ করা আছে 20। যদি মানটা প্লাস ফর্মে আছে অতএব আমরা যদি এখানে প্লাস ভিতর দিয়ে দিই হলো বেস করতে দিলে আমরা এটা পাবো বলি মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আসে 25 থেকে যদি 4 চলে যায় তাহলে কিন্তু 21, যা আমাদের সঠিক। আমাদের 1 নম্বর অপশন কারেক্ট। আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরটা কিন্তু অনেক সহজ। কিরকম অনেক সহজ, তুমি লক্ষ্য করো এখানে যদি তুমি বাম পাশটায় লসাগু করো, বাম পাশটা লসাগু হবে x, প্রথম রাশি হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। বাম পাশটা আমাদের দ্বারা গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x। এখন যদি 5x টাকে বাম পাশটা নিয়ে নেই তাহলে আমাদের চলে আসে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের থাকলো 3 নম্বর অপশন। তো এক তো আমরা পেয়ে গেলাম, তার মানে 1 নম্বর কারেক্ট, 2 নম্বরও কারেক্ট। এখন আসে তার 3 নম্বরটা।
তো আমি একটু মুছে দেবো। এবং 3 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বরটা উল্লেখ করা আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 23। এটাকে আমরা লিখতে পারি এরকম x প্লাস 1 বাই x হোল অফ স্কয়ার মাইনাস 2 x প্লাস 1 বাই x এর মান উল্লেখ করা আছে 5 স্কয়ার, আর এখানে x যদি আমরা বাদ দিয়ে দিই থাকবে 2, তাহলে পেয়ে যাচ্ছে 25 মাইনাস 2 23। তাই তো লেখা আছে। তাহলে আমাদের এক্ষেত্রে অপশন হিসেবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই তিনটি আমাদের কারেক্ট। তো এখন আসা যাক নাম্বার 20 তে। 20 নম্বরের ব্যাখ্যা। এটি ছোট একটি অঙ্ক। অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্ন ক নাম্বার নিয়ে থাকে, আবার অনেক সময় অবজেক্টিভ অঙ্ক পেয়ে যায়। তো তুমি লক্ষ্য করো দেওয়া আছে আমাদের কি a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা এই রাশিটার মান বের করতে হবে। আমি একটুখানি লিখলাম প্রদত্ত রাশি a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। যেমন আমরা প্রদত্ত রাশি লবের ঘরে লক্ষ্য করতেছি a স্কয়ার আছে প্লাস a আছে প্লাস 1 আছে। একটুখানি যদি মনে মনে তুমি লসন করো তাহলে বাম পাশটা পেয়ে যাবে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a, যা কিনা এই a স্কয়ার প্লাস 1 এর সমান। একটু যদি দেখেন বাম পাশটা যদি তুমি লসন করো তাহলে লসন করতে আসবে আর এখানে লব আসবে স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3। এখন যদি তুমি আরো গুণ করে দাও তাহলে এখানে পেয়ে যাচ্ছ a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3। প্রদত্ত রাশিতে লক্ষ্য করো তোমার স্কয়ার আছে 1 আছে, তো এই স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে তুমি লিখতে পারো 3। যদি আমরা এটাই প্রয়োগ করি যেটা লিখছি তাহলে এই a স্কয়ার প্লাস 1 প্লাস আমি এই 1টা এবং স্কয়ারটা একটা ব্র্যাকেটে দিলাম আর এই এটাকে আলাদা করে দিলাম। লবে a আর ঘরে e দেখো স্কয়ার প্লাস 1 আমার মধ্যে দেয়া আছে রাশিটার মধ্যে পেয়ে গেছি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3। তো আমি স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে লিখলাম 3 3a আর 3a, এটা পরিবর্তে পেয়ে গেলাম 3a প্লাস a। তো লবে a আর ঘরে পেয়ে গেলাম 4a, আর যদি a বাদ দিয়ে দিই থাকবে 1। এটা একটা নিয়ম। অনেক সময় দেখবা যে এই নিয়মটা অনেক সময় কাজে লাগে না, তো সেক্ষেত্রে তুমি কি করবো সেই দ্বিতীয় নিয়মটা দেখা যাচ্ছে। দ্বিতীয় নিয়মটা হলো তোমার লবে যে আছে এটি দেখবা আর ঘর থেকে এ কমন নেবা। দেখো কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এখন যদি তুমি এখানে কমন নাও এ কমন নাও তাহলে স্কয়ার কে এ দিয়ে ভাগ দিলে কি থাকে এ, এজন্য আমরা লিখি। আবার এই a কে a দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই ভাগ করলে পেয়ে যাবে 1, আবার 1 কে দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 1 বাই a। তাহলে আমাদের লব a এবং হরের কমনে বাদ চলে যাবে তাহলে লব 1 আর নিচে a প্লাস 1 বাই a কে যদি তুমি একখানে লেখো a প্লাস 1 বাই a প্লাস 1, a1 টা a1 আর a প্লাস 1 বাই আমরা সামনে নিয়ে নিলাম, উপরে 1 লবে থাকলো 1 আর a প্লাস 1 বাই a তো উল্লেখ করা আছে 3 মান দেয়া আছে 3 বসে 3 প্লাস 1 তো লবে পেয়ে গেলাম 1 আর হরে পেয়ে গেলাম 4। এইটা আমাদের। এখন তুমি দুই পন্থার যে কোনো একটা পন্থা প্রয়োগ করে করতে পারো। আর এই অবজেক্টিভগুলো যখন তুমি ব্যাখ্যার সাথে পছন্দ করো পরবর্তীতে দেখলেই তুমি নিমিশেই করতে পারো, এটা শর্ট সাজেশন। তো আজকে তোমাদের আমি যে অবজেক্টিভগুলো এখানে ব্যাখ্যা দিয়ে করার চেষ্টা করলাম, বইয়ের যে অবজেক্টিভগুলো আছে সেগুলো দেখবো, এছাড়াও বিভিন্নখানে যে অবজেক্টিভ পাওয়া সেই অবজেক্টিভগুলো বাসায় চর্চা করবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা নিয়মিত বাসায় চর্চা করো, আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো। আমার মনে হয় এভাবে প্র্যাকটিস করলে আমরা অবজেক্টিভ ভালো করবো। আর এছাড়াও যদি আমি শুনতে বলছি যে সমস্যাযুক্ত যে অবজেক্টিভগুলো সেগুলো তুমি কাগজে লিখে হয়তো আবার 2-3 লেকচার পরে একবারে স্কুলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমি সেই অবজেক্টিভগুলো তোমাদের কয়েকজন অবজেক্টগুলো একত্রিত করে দিলে প্রায় একই রকম হবে, সমস্যাযুক্ত বেশি সেগুলো আলোচনা করবো, আমার সেটা কিন্তু ভালো হবে। তো তোমরা হয়তো বেশি সময় নিলাম এই ভেবে আবার তুমি এই ফলো না করার চেষ্টা করো, অবশ্যই ফলো করো, অবশ্যই লাভ হবে। তুমি খেয়াল করো অবজেক্টিভ আমাদের 30 নাম্বার, সাবজেক্টিভ 70 নাম্বার। 70 মানে আমরা কীরকম সময় দিই
পাশাপাশি অবজেক্টিভে আমরা কি সেরকম সময় দিই না। অতএব গুরুত্ব সহকারে গুরুত্ব বুঝে অবজেক্টিভগুলো তুমি বাসায় চর্চা করার চেষ্টা করো, তাহলে আমাদের ভালো মার্কস নিতে সহায়তা হবে। তো যাক, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।